হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? তোমরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছো। যাই হোক, আজকে আমরা রে অপটিক্সের রিফ্লেকশন অন কার্ভড সারফেস আলোচনা করব। হোয়াট ইজ রিফ্লেকশন? প্রতিফলন কাকে বলে? এটা আমরা এর আগের এপিসোডে আলোচনা করেছি, তবু আরেকবার বলি। যখন কোনো আলোকরশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অপর কোনো মাধ্যম দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন তার কিছু অংশ সমবেগে প্রথম মাধ্যমের মধ্যে ফিরে আসে। এই ঘটনাকে আমরা বলি রিফ্লেকশন। When light ray is traversing through a medium and is obstructed by any other medium, then a portion of this light ray return back to the first medium with same velocity, and this is known as reflection. তো প্রতিফলন যেমন সমতলে হয়, ঠিক একই রকম ভাবে প্রতিফলন বক্রতলেও হতে পারে। তো বক্রতলের প্রতিফলন দেখাবো কিভাবে? অর্থাৎ সমতলের প্রতিফলন দেখানোর জন্য আমরা ব্যবহার করি সমতল দর্পণ, ঠিক একই রকম ভাবে আমরা বক্রতলে বক্র দর্পণ ব্যবহার করতে পারি। আমরা এখানে ছবিতে কিভাবে তৈরি করা হয় তা এঁকে রেখেছি। এটা কাঁচের গোলক, ফাঁপা কাঁচের গোলক নেওয়া হয়, তার একটা অংশ কেটে নেওয়া হয়। দেখো আমরা কেটেও নিয়েছি। এই কেটে নিয়ে যদি তার ভেতরের দিকটাকে আমরা সিলভারিং করে দিই, অর্থাৎ রূপো দ্বারা প্রলেপ দিয়ে দিই, তাহলে এই বাইরের দিকটা প্রতিফলকের ন্যায় আচরণ করবে, এবং তখন আমি তাকে বলবো উত্তল দর্পণ। এবারে ওই কাঁচের গোলকেরই আরেকটা অংশ কেটে নিয়েছি, দেখো, দিয়ে বাইরের দিকটাকে রূপো দ্বারা প্রলেপ দিয়েছি। তখন এই ভেতরের দিকটা দর্পণের ন্যায় আচরণ করবে, এবং তখন তাকে আমরা বলবো অবতল দর্পণ বা কনকেভ মিরর। তাহলে আমরা বক্র দর্পণকে দুভাগে ভাগ করলাম। একটা হলো কনভেক্স, আমরা বলি ডাইভার্জিং মিরর, আর অবতল দর্পণকে আমরা বলি কনভার্জিং মিরর। ঠিক আছে, আমি আবার বলছি, কেন একটু পরে বলছি। উত্তল দর্পণকে, যেটাকে আমরা উত্তল দর্পণ বললাম, অর্থাৎ যার ভেতরের দিকটাকে সিলভারিং করা হয়েছে, বাইরের দিকটা দর্পণের মতো আচরণ করছে, তাকে আমরা বলছি উত্তল দর্পণ। এটাকে আমরা বলছি ডাইভার্জিং মিরর বা কনভেক্স মিরর। আর যেটার বাইরের দিকটাকে সিলভারিং করেছি, অর্থাৎ ভেতরের দিকটা দর্পণের মতো আচরণ করছে, তাকে আমরা বলছি অবতল দর্পণ বা কনভার্জিং মিরর বা কনকেভ মিরর। ঠিক আছে, তাহলে আমরা বক্রতলকে দুভাগে দর্পণ হিসেবে ব্যবহার করতে পারি, আমরা সেটা দেখালাম। এইবারে দেখো যে এই যে দর্পণটা আমরা ব্যবহার করছি, এই দর্পণের কতগুলো বিশেষ বিশেষ বিন্দু বা রাশি আছে, পয়েন্ট। যেমন এই দর্পণের সবচেয়ে যে ওপরের অংশ, সবচেয়ে ওপরের বিন্দু, অর্থাৎ যদি তোমার হাতটাকে তুমি দর্পণ হিসেবে মনে করো, তাহলে এর সবচেয়ে ওপরের বিন্দু, যাকে আমরা টপ পয়েন্ট, সেটাকে বলছি মেরু। পি দ্বারা বলছি মেরু, পোল। দেখো, তুমি যে অংশটা কেটে নিয়েছো, যে বক্র অংশটা কেটে নিয়েছো, যে কার্ভেচারটা কেটে নিয়েছো, নিশ্চয়ই তার একটা সেন্টার আছে, কেন্দ্রবিন্দু আছে, সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, তাকে বলছি সেন্টার বা কেন্দ্র। এই দর্পণেও তাই। এবার দেখো, এই দর্পণের দুটো প্রান্ত যদি স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দাও, তাকে আমরা বলি অ্যাপারচার বা উন্মেষ। অবশ্য অনেকে এই এ এবং বি বিন্দুটাকে কেন্দ্রবিন্দুর সঙ্গে যোগ করেও যে কৌণিক অঞ্চলটা পায়, যে অ্যাঙ্গুলার জোনটা আমরা পাই, সেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার অ্যাপারচার
বা কৌণিক উন্মেষ। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা একটু লিখে রেখে নাও। আবার দেখো, এই পোল অর্থাৎ পি বিন্দু এবং সি বিন্দুকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দাও, তাকে আমরা বলবো প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং পি থেকে সি বিন্দুর যে দূরত্ব তাকে আমরা বলি রেডিয়াস। পিসি কে আমরা বলে থাকি পি থেকে সি বিন্দুটাকে আমরা বলে থাকি রেডিয়াস, আর আর দ্বারা প্রকাশ করে থাকি। দেখো, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটুকুর মধ্যে কোনো অসুবিধা থাকার কথা নয়। হ্যাঁ, এইবারে আমরা আরো কতগুলো বিশেষ রাশি আলোচনা করব। যেমন আমরা বলছি যে এই বক্র দর্পণের ফোকাস বলতে আমরা কি বুঝি। ফোকাসের সংজ্ঞা তোমরা হয়তো জানো, ক্লাস 10-এ হয়তো পড়েছো, তবু আমি আরেকবার বলছি। একগুচ্ছ সমান্তরাল রশ্মি কোনো বক্র দর্পণের ওপর তার প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি একটি বিন্দুতে মিলিত হয় প্রধান অক্ষের ওপর, অথবা প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তখন ওই বিন্দুটিকে আমরা বলে থাকি ওই দর্পণের ফোকাস বিন্দু, এবং মেরু থেকে ওই দূরত্বকে আমরা বলে থাকি ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু ছবি এঁকে দেখাই। ধরে নাও এটা আমার একটা অবতল দর্পণ। এটা প্রধান অক্ষ। যদি এর উপর একগুচ্ছ সমান্তরাল রশ্মি এসে পড়ে, একগুচ্ছ সমান্তরাল রশ্মি এসে পড়ে, দেখো কার সঙ্গে সমান্তরাল? প্রধান অক্ষের সাথে সমান্তরাল। আমরা দেখালাম, দেখো এই একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে দর্পণের উপর আপতিত হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তুমি প্রতিফলনের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে পারো এবং দেখবে যে দূরের যে রশ্মিগুলো, যেগুলোকে আমরা বলছি প্রান্তিক রশ্মি, দেখবে সেই রশ্মিগুলো এই প্রধান অক্ষের উপর এরকম দেখো কাছাকাছি বিন্দুতে মিলিত হয়েছে। এরকম। আবার যেগুলো অক্ষের কাছাকাছি অ্যাক্সিয়াল রে, এগুলোকে বলি অ্যাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি, এগুলো দেখা যাবে একটু দূরে মিলিত হয়েছে। দেখো এই যে দেখো, তাহলে আমরা কি পেলাম? তাহলে কোনো বক্র দর্পণের উপর যখন একগুচ্ছ রশ্মি এসে পড়বে লেন্সের সাথে সমান্তরাল ভাবে, তাহলে যেগুলো দূরের রশ্মি, প্রান্তিক রশ্মি, মার্জিনাল রে, এগুলোকে বলা হয় প্রান্তিক রশ্মি। দেখো এগুলো ফোকাস বিন্দু এক বিন্দুতে হবে। আর যেগুলো অক্ষের কাছাকাছি, যাকে আমরা বলি উপাক্ষীয় রশ্মি, অ্যাক্সিয়াল রে, দেখো সেগুলো কি হবে না, দেখো একটু দূরবর্তী, অর্থাৎ
পোল থেকে দূরের বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে আমি যখন কোনো প্রতিবিম্ব গঠন করব তখন কোন ফোকাসকে নিয়ে কাজ করব, আমাদের অসুবিধা হবে। ঠিক সহজ সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য এবং নির্দিষ্টভাবে রশ্মি গঠন, প্রতিবিম্ব গঠন করার জন্য আমরা উপাক্ষীয় রশ্মিগুলোকে নিয়ে আলোচনা করি এবং প্রান্তীয় বা প্রান্তিক রশ্মিগুলোকে আমরা নেগলেক্ট করি। এবং তার জন্য আমরা কি মনে করি যে যে দর্পণ তুমি ব্যবহার করছো তার উন্মেষ বা অ্যাপারচার এটা 10 ডিগ্রির চেয়ে কম। ঠিক আছে, 10 ডিগ্রির চেয়ে কম যেন হয়। তাহলে আমরা আমাদের এই বক্রতলের সমগ্র আলোচনায় যে দর্পণগুলো ব্যবহার করব, বক্র দর্পণ ব্যবহার করব, তাদের প্রত্যেকের অ্যাপারচার 10 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ খুবই উন্মেষ ছোট। এবং ছবিগুলো কিন্তু আমরা বড় করেই এঁকে দেখাবো আমাদের বোঝার সুবিধের জন্য। তাহলে এবারে দেখো, তাহলে এটুকু আলোচনা করা হলো আমরা কোন রশ্মি নিয়ে আলোচনা করব, কেন অ্যাপারচার আমরা ছোট নিই সেইটুকু ব্যাখ্যা করার জন্য। তাহলে এবারে আমরা বলি, যদি আমাদের একটা অবতল দর্পণ হয়, তার প্রধান অক্ষ পি এবং সি, যদি এর উপর একগুচ্ছ সমান্তরাল রশ্মি এসে পড়ে, অবশ্যই তারা অ্যাক্সিয়াল রে মানে অক্ষের কাছাকাছি, তাহলে প্রতিফলনের পর তারা অবশ্যই একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, যে বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। ঠিক আছে। অথবা যদি তুমি একটা দেখো, যদি এরকম একটা উত্তল দর্পণ নাও, তাহলে এর ওপর যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি এসে পড়ে, অবশ্যই উপাক্ষীয় রশ্মি মানে অক্ষের সাথে, অক্ষের খুব কাছাকাছি অবস্থিত। দেখো, তাহলে এরা কি করবে না, এরা একটা বিন্দু থেকে এই যে অপসৃত হচ্ছে বলে, দেখো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, এবং সেই বিন্দুটাকে আমরা কি বলবো, সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। ঠিক আছে। এবং পি থেকে অর্থাৎ পোল থেকে এই বিন্দু দূরত্বটাকে, পোল থেকে এই বিন্দু দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। তাহলে পি থেকে সি এটা হলো রেডিয়াস, পি থেকে এ এটা হলো ফোকাস। ঠিক আছে। তাহলে নিশ্চয়ই তুমি এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারো। হ্যাঁ, কি করে করবে? খুব সহজ। তুমি ধরে নাও এ বি একটা আপতিত রশ্মি, বি বিন্দু থেকে তুমি সি যোগ করে দাও, দেখো ঠিক আছে। তাহলে এটা হলো আপতন কোণ, এটা হলো প্রতিফলন কোণ, এই দুটো কোণ সমান। দেখো, তাহলে এখন লক্ষ্য করে দেখো, এ বি প্যারালাল দেখো পিসি, তার নিশ্চয়ই এই যে এই কোণটাও আপতন কোণের সঙ্গে সমান, অর্থাৎ আমরা পেলাম অ্যাঙ্গেল বি, এবার লেখা ভালো, অ্যাঙ্গেল বিসিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএফ। তাহলে নিশ্চয়ই বিএফ ইকুয়াল টু সিএফ, বিএফ ইকুয়াল টু সিএফ। দেখো, এতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আর যদি বিএফ ইকুয়াল টু সিএফ হয় এবং অ্যাপারচার যদি খুব ছোট হয়, যেহেতু অ্যাপারচার খুব ছোট,
যেহেতু অ্যাপারচার ভেরি স্মল, খুবই ছোট, তাহলে কি হবে? বিএফ ইকুয়াল টু পিএফ, বিএফ ইকুয়াল টু পিএফ। ওকে, ঠিক আছে। আবার দেখো বিএফ ইকুয়াল টু সিএফ পেয়েছো, তাহলে আমি কি পেলাম? পিএফ ইকুয়াল টু সিএফ। হেন্স তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? পিএফ ইকুয়াল টু, দেখো, পিসি বাই 2, দ্যাট ইজ এফ ইকুয়াল টু আর বাই 2। হ্যাঁ, তুমি এক্ষেত্রে তাই দিয়ে প্রমাণ করতে পারো, যে কোনো একটা দিয়ে প্রমাণ করলেই হলো। ঠিক আছে, এইবারে বলি ফোকাস তল কাকে বলে। বলছি যদি এই রশ্মিগুলো অর্থাৎ সমান্তরাল রশ্মিগুলো একটু তির্যকভাবে এসে পড়তো তাহলে কি হতো? দেখো, হ্যাঁ, যে কোনো দর্পণ নিয়ে তুমি দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ধরে নাও এটা পোল, এটা এফ, এটা সি। দেখো এখানে একগুচ্ছ রশ্মি তির্যকভাবে সমান্তরাল রশ্মি তির্যকভাবে দর্পণে এসে পড়েছে। দেখবে প্রতিফলনের পর এরা ফোকাসে নয়, দেখো অবশ্যই একটা বিন্দুতে মিলিত হবে, অবশ্যই একটা বিন্দুতে মিলিত হবে, এবং এই বিন্দুটা দেখো এই ফোকাস বিন্দুগামী একটি তলের উপর অবস্থান করবে। আচ্ছা, ঠিক আছে, এই তলটা দেখো, এই তলটা এই প্রধান অক্ষের সাথে লম্ব, এই তলটাকে আমরা বলবো ফোকাল প্লেন বা ফোকাস তল। ঠিক আছে, তাহলে একগুচ্ছ সমান্তরাল রশ্মি যে কোনো বক্র দর্পণের উপর তির্যকভাবে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত ফোকাস বিন্দুগামী একটি তলের উপর মিলিত হয়, যেই তলটাকে আমরা বলে থাকি ফোকাল প্লেন। ঠিক আছে, তাহলে এইবারে বলি, দেখো আমরা যখন এই অবতল দর্পণ আলোচনা করছি, দেখো অবতল দর্পণ যখন আলোচনা করছি, এটা অবতল দর্পণ, এখানে রশ্মিগুলো আসার পর দেখো তারা কি করছে না একটা জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করছে। তাই অবতল দর্পণকে আমরা বলি অভিসারী দর্পণ বা কনভার্জিং মিরর। আর যদি আমরা উত্তল দর্পণ নিতাম, আমি কিছুক্ষণ আগে ছবি এঁকেছিলাম, তাহলে কি হয়, সেখানে রশ্মিগুলো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাই কনভেক্স মিররকে আমরা বলে থাকি ডাইভার্জিং মিরর। ঠিক আছে, এইবারে আমরা আসি দর্পণে প্রতিবিম্ব গঠন কিভাবে হয়। দর্পণে প্রতিবিম্ব গঠন অর্থাৎ এই বক্র দর্পণে প্রতিবিম্ব গঠন কিভাবে হবে। তো প্রতিবিম্ব গঠন তৈরি করার জন্য আমরা কতগুলো নিয়ম মনে রাখতে পারি, নিয়ম বলতে পারো, নিয়ম মনে রাখতে পারি। সেটা হচ্ছে যে যদি কোনো একটা রশ্মি প্রধান অক্ষ বরাবর দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর তা একই পথে ফিরে আসবে। দেখো মনে করে নাও এই তোমার একটা উত্তল দর্পণ, এটা প্রধান অক্ষ। যদি কোনো রশ্মি এই প্রধান অক্ষ বরাবর আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর এটা একই পথে ফিরে যাবে। ঠিক আছে, দ্বিতীয়ত
হ্যাঁ, এটা মানে নিয়ম হিসাবে মনে রাখতে পারো। দ্বিতীয়ত, যদি কোনো রশ্মি দর্পণের কেন্দ্রবিন্দু দিয়ে আপতিত হয়, কেন্দ্রবিন্দু দিয়ে বা কেন্দ্রবিন্দু গামী হয়, when a light ray is passing through center of curvature, দেখো তাহলে এটা সেন্টার, দেখো যদি কোনো বিন্দু কোনো আলোক রশ্মি এইভাবে এইভাবে আসে, ঠিক আছে, প্রতিফলনের পর আফটার রিফ্লেকশন এটাও একই পথে প্রত্যাবর্তন করবে। দেখো প্রতিফলনের পর এটাও একই পথে ফিরে যাবে, ঠিক আছে, ঠিক যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। তৃতীয়ত, আমরা বলি যদি কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হয়, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হলো, তাহলে প্রতিফলন পর বা প্রতিফলিত রশ্মি ফোকাস বিন্দুগামী হবে, হয় ফোকাস দিয়ে যাবে অথবা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এখানে নিশ্চয়ই ফোকাস এখানে আছে মধ্যবিন্দু পিসি এর, ফোকাস বিন্দুগামী হবে। দেখো তাহলে যদি আমরা এই নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে আমার মনে হয় প্রতিবিম্ব গঠন করা সুবিধে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রতিবিম্ব গঠন করে দেখাই। নাম্বার 1, কনকেভ মিরর অর্থাৎ অবতল দর্পণ, কি যাকে আমরা বলি কনভার্জিং মিরর। দেখো এটা আমার দর্পণ, এটা আমার প্রধান অক্ষ, এটা পি, এটা এফ, অবশ্যই এটা হবে তোমার সি। এইগুলো আগে তোমাকে নোট করে নিতে হবে। তো ধরা যাক আমার কোনো একটা বস্তু এরকম জায়গায় রয়েছে এবি। তাহলে আমি কিভাবে দেখাবো? প্রথমে এ থেকে একটা আলোক রশ্মি যাবে প্রধান অক্ষ বরাবর এবং প্রতিফলনের পর সেটা অবশ্যই প্রধান অক্ষ বরাবর ফিরবে। দেখো তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে? সবসময় প্রধান অক্ষের উপর হবে। দ্বিতীয়ত দেখো বলে যদি বি থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যায় তাহলে সেটা ফোকাস দিয়ে, দেখো এই যে, ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে পড়েছি। দেখো ঠিক একই রকম ভাবে তুমি এটাও বলতে পারো যে বি তে যদি কোনো রশ্মি ফোকাস দিয়ে আসে, দেখো তাহলে কি হবে না, সেটা অবশ্যই প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে প্রতিফলিত হবে। দেখো এই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, দেখো তাহলে বি থেকে যে দুটো রশ্মি এসছে তারা প্রতিফলনের পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? প্রতিবিম্ব। ঠিক আছে, এবং যদি আমি এখান থেকে লম্ব টানি, যেহেতু এই বিন্দুর প্রতিবিম্ব প্রধান অক্ষের উপর থাকবে তাহলে এটা হবে আমার প্রতিবিম্ব।
A1 B1। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের নেচার দেখো, প্রতিবিম্বের প্রকৃতি কি হলো, তাহলে প্রতিবিম্বটা হলো সৎ, দেখো প্রতিবিম্ব হলো সৎ অর্থাৎ রিয়েল। দেখো দেখো শীর্ষবিন্দুটা উল্টে গেছে অর্থাৎ ইনভার্টেড, অবশীর্ষ, অবশীর্ষ ইনভার্টেড, উল্টে গেছে। এবং একটু লক্ষ্য করে দেখো A-B থেকে A1 B1টা বড় বলে মনে হচ্ছে, ম্যাগনিফাইড অর্থাৎ বৃহত্তর। তাহলে আমরা এইভাবে একটা অবতল দর্পণ নিয়ে তার সামনে কোনো বস্তুকে রেখে যে প্রতিবিম্ব হবে তার প্রকৃতি আমরা আলোচনা করতে পারি। এবং লক্ষ্য করে দেখো এখানে এবিটাকে তুমি পি এবং এফ এর মধ্যে রাখতে পারতে, আমি এফ এবং সি এর মধ্যে রেখেছি, তুমি সিতে রাখতে পারতে, সি এর বাইরে রাখতে পারতে। অর্থাৎ আমি অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তুর প্রতিবিম্ব যখন তৈরি করব তখন বস্তুটা কোথায় রেখেছো, বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে কোথায় কোথায় তৈরি হবে তার একটি সুন্দর লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এটা মনে রাখতে পারো বা নিজেরাও তৈরি করে দেখতে পারো। তো এখানে খেয়াল রাখবে যে পি থেকে এ বিন্দুর ডিস্টেন্স, এটাকে আমরা বলি বস্তুর দূরত্ব, এটাকে বলা হয় ইউ। পি থেকে A1 বিন্দুর দূরত্ব, যেটাকে আমরা বলি প্রতিবিম্বের দূরত্ব, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা হলো বস্তুর দূরত্ব। এটা হলো প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা এই ইউ এর অবস্থান, ইউ এর মানের উপর ভিত্তি করে কোথায় কোথায় প্রতিবিম্ব হবে সেটা আমরা সুন্দর একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেটাকে একবার পর্যবেক্ষণ করে নাও। ঠিক আছে, নিশ্চয়ই। এবারে আমরা দেখাই কনভেক্স মিররে কি, অর্থাৎ নাম্বার 2 কনভেক্স মিরর। কনভেক্স মিররে প্রতিবিম্ব কিভাবে হতে পারে? ধরে নাও এটা তোমার একটা কনভেক্স মিরর, দেখো এটা তোমার পি, এটা এফ, এর দ্বিগুণ দূরত্বে সি। দেখো লক্ষ্য করে দেখো এখানে এফ এবং সি অর্থাৎ ফোকাস বিন্দু এবং কেন্দ্র সবই দর্পণের পেছনে, কিন্তু বস্তুকে দর্পণের পেছনে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে না, তাহলে বস্তুকে রাখতে হবে দর্পণের সামনে। তবে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দু নেই, তাহলে তুমি যেখানে খুশি বস্তুটাকে রাখতে পারো এবং প্রতিবিম্বের নেচার সবসময় একই হবে। তাহলে আমরা দেখি, ধরা যাক এবি আমার প্রতিবিম্ব, এবি আমার বস্তু, এ থেকে একটা রশ্মি প্রধান অক্ষ বরাবর গেল, এইখানে প্রতিফলিত হয়ে এই যে পোল একই পথে ফিরে আসলো। ঠিক একই রকম ভাবে বি থেকে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মি যাবে, দেখো ঠিক আছে, এই ভিডিওটা বড় নিয়েছি বলে এরকম হয়েছে। দেখো তাহলে যেহেতু এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, প্রতিফলনের পর এটা কিভাবে যাবে না ফোকাস বিন্দুগামী বলে মনে হবে। তাহলে ফোকাস বিন্দুগামী, দেখো এদিকে যাবে, ঠিক আছে। এবার দেখো আর একটা রশ্মি
এই বি থেকে সি বিন্দুর দিকে যাচ্ছে, একটা বড় স্কেল নিয়ে তুমি সি বিন্দু যোগ করে দাও। দেখো তো এটা কি হবে, এটা যে পথে গেছিল ঠিক সেই পথেই ব্যাক করে আসবে। ঠিক আছে, দেখো এবার দেখো তাহলে বি থেকে যে দুটো রশ্মি নির্গত হলো তারা প্রতিফলনের পর তো ভিন্ন ভিন্ন দিকে গেছে, তাদের মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই তুমি যদি এদেরকে পেছন দিকে এক্সটেন্ড করো, পিছন দিকে বর্ধিত করো, দেখো এরা এক জায়গায় মিলিত হয়েছে। দেখো তাহলে যেখানে মিলিত হবে সেটাই হবে আমার বি বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এটা হলো আমার বি বিন্দুর প্রতিবিম্ব, এটা B1। ঠিক আছে, এটা হলো আমার B1। তাহলে এখান থেকে আমি লম্ব টানলাম, এটা হলো A1। অবশ্যই এটা যদি দর্পণের পেছনে, তাহলে এখানে প্রতিবিম্ব হবে অসৎ, ভার্চুয়াল। এখানে প্রতিবিম্ব হবে ভার্চুয়াল। ঠিক আছে, তাহলে তুমি প্রতিবিম্বের নেচার লেখো। তাহলে উত্তল দর্পণের সামনে যে কোনো জায়গায় তুমি বস্তু রাখতে পারো, তার প্রতিবিম্ব তৈরি হবে। সেই প্রতিবিম্বের প্রকৃতি বা নেচার কি হবে না, প্রতিবিম্ব হবে ভার্চুয়াল, অসৎ। ঠিক, দেখো এরও শীর্ষবিন্দু একই দিকে, মানে সমশীর্ষ এবং দেখো ছোট, ডিমিনিশ, ক্ষুদ্রতর বা ছোট। এবারে আসা যাক যে এই যে আমরা প্রতিবিম্ব গঠন করলাম দর্পণের সাহায্যে, তো সেখানে প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্ব বা বক্রতা ব্যাসার্ধের সাথে কিরূপ সম্পর্ক বর্তমান, সম্পর্কটা কেমন হবে। তো এটা আলোচনা করার জন্য আমরা যে কোনো একটা দর্পণ ব্যবহার করতে পারি। আমরা এখানে কনভেক্স মিরর তৈরি করে রেখেছি, এটাই থাক। তবে এটা ব্যাখ্যা করার আগে আমরা একটু ছোট্ট জিনিস আলোচনা করব, যেটাকে বলা হয় চিহ্নের নিয়ম, সাইন কনভেনশন। দেখো আমরা যখন প্রতিবিম্ব গঠন করলাম তখন কিছু প্রতিবিম্ব হলো দর্পণের সামনে, আবার কিছু প্রতিবিম্ব হলো দর্পণের পেছনে। আমরা কোনটাকে বলছি সৎ, কোনটাকে বলছি অসৎ। তাহলে কোনটাকে পজিটিভ ধরবো এবং কোনটাকে নেগেটিভ ধরবো। তো এইটা মনে রাখার জন্য একটা সহজ উপায় আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। তা ধরে নাও এটা তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো আমরা এখানে জানি যে মূল বিন্দু থেকে ডান দিকে অগ্রসর হলে পজিটিভ, বাম দিকে অগ্রসর হলে নেগেটিভ। এদিকটা হলো পজিটিভ, এদিকটা হলো নেগেটিভ। ঠিক একই রকম ভাবে উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। তা আমরা প্রথমে ধরে নেব যে তুমি যে দর্পণ দিয়ে প্রতিবিম্ব গঠন করছো সেই দর্পণের পোলটা হবে তোমার কি, হ্যাঁ, অরিজিন বা মূলবিন্দু। পোলটা হবে তোমার মূলবিন্দু, পোলের সাপেক্ষে আমরা পরিমাপ করতে চাই। ঠিক আছে, তাহলে এটা প্রথম শর্ত, পোলটা হবে অরিজিন। দ্বিতীয় শর্ত, লাইট রে সর্বদা বাম দিক থেকে ডান দিকে পড়বে, এটা ইনসিডেন্ট রে। কি অর্থাৎ বস্তুকে তোমাকে রাখতে হবে সবসময় বাম দিকে, রশ্মি বাম দিক থেকে ডান দিকে দর্পণের উপর পড়বে। ঠিক আছে, এবং তখন তুমি যদি পোলের সাপেক্ষে ডান দিকে দূরত্ব মাপো তো সেটা হবে পজিটিভ, পোলের সাপেক্ষে বাম দিকে কোনো দূরত্ব মাপো সেটা হবে নেগেটিভ। ঠিক আছে, নিশ্চয়ই অসুবিধা কিছু নেই। তাহলে পি এর সাপেক্ষে
ডান দিকে পজিটিভ, দেখো ডান দিকে গেলে পজিটিভ, আর যদি বাম দিকে আসো, এই ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে পরিমাপ করলে হবে নেগেটিভ। কি ঠিক আছে? আমরা এটাকে এভাবেও বলতে পারি, ইফ উই মেজার দ্য ডিস্টেন্স ইন দি ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, আপতিত রশ্মির অভিমুখে পরিমাপ করি, দেন ইট ইজ পজিটিভ। অ্যান্ড ইফ উই মেজার দ্য ডিস্টেন্স ইন অপোজিট টু দ্য ইনসিডেন্ট রে, আপতিত রশ্মির বিপরীতে পরিমাপ করি, তাহলে সেটা হবে নেগেটিভ। কি ঠিক আছে? দেখো আমরা এই সাইন কনভেনশন মেনে আমরা প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি আলোচনা করব। ঠিক আছে? দেখে নাও, আমরা ছবিটা অলরেডি এঁকে রেখেছি, একটা নাম দিয়ে দিই, এটা হলো ডি বিন্দু, এখানে লম্ব টানি ডিই। ঠিক আছে? প্রথমে ধরে নিই যে দেখো ফ্রম দ্য ফিগার ডিই ইকুয়াল টু এবি, এটা এবং এটা সমান। দ্বিতীয়ত উন্মেষ খুব ছোট, অ্যাপারচার ভেরি ভেরি স্মল, অ্যাপারচার ভেরি স্মল, তাহলে কি হবে দেখো, আমরা যেটা বড় করে রেখেছি এটা অনেক ছোট হয়ে যাবে, দ্যাট ইজ ই পয়েন্ট ভেরি নিয়ার টু পি পয়েন্ট, দ্যাট ইজ ই, বা আমরা এক কথায় বলতে পারি এফ ই বা ই এফ উইল বি ইকুয়াল টু পি এফ। এটা আরো ঠিক আছে? এইবার দেখো আমরা দুটো ত্রিভুজ ধরি, এ বি সি, এ ওয়ান বি ওয়ান সি, ট্রায়াঙ্গলস এ বি সি, এ ওয়ান বি ওয়ান সি। বলো দেখো সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গল, তা নিশ্চয়ই আমরা বলতে পারবো এ ওয়ান বি ওয়ান বাই এ বি ইকুয়াল টু এ ওয়ান সি বাই এসি। ঠিক আছে? আমরা এ ওয়ান সিকে এখন ভেঙে লিখতে পারবো পিসি মাইনাস পি এ ওয়ান, বা এসিকে লিখতে পারবো পিসি প্লাস পি এ। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আরো দুটো ট্রায়াঙ্গেল ধরি, ট্রায়াঙ্গলস ডিইএফ, ডিইএফ অ্যান্ড এ ওয়ান বি ওয়ান এফ। দেখো এরাও সিমিলার ট্রায়াঙ্গেল, এরাও সদৃশ ত্রিভুজ, তাহলে হেন্স এ ওয়ান বি ওয়ান বাই ডিই ইকুয়াল টু এফ এ ওয়ান বাই ইএফ। দেখো এটাকে আমরা লিখতে পারি এ ওয়ান বি ওয়ান বাই এ বি, এই যে ডিই ইকুয়াল টু এ বি ইকুয়াল টু এফ এ ওয়ান ইকুয়াল টু পি এফ মাইনাস পি এ ওয়ান ডিভাইড বাই ইএফ এর জায়গায় বলতে পারি পি এফ। ঠিক আছে? সো let this is equation number 1, this is equation number 2. From these two equation left hand side are equal, AB A1 B1 by AB, A1 B1 by AB. So from 1 and 2, from 1 and 2 আমরা কি লিখতে পারি PC minus PA1 divided by PC plus PA will be equal to PF minus PA1 by PF। দেখো ঠিক আছে? অসুবিধা কিছু নেই, এটুকুর মধ্যে কোনো প্রবলেম নেই নিশ্চয়ই। দেখো সো আমরা দেখো তাহলে আমরা ধরে নিই বা আমরা
ধরেওছি যে উইথ রেসপেক্ট টু পি, পি এ এটা ইকুয়াল টু মাইনাস ইউ, পি এ ওয়ান ইকুয়াল টু প্লাস ভি, পি সি ইকুয়াল টু প্লাস আর, পি এফ ইকুয়াল টু প্লাস এফ উইথ সাইন কনভেনশন। তো আমরা এখানে এটা পুট করে দিতে পারি। তাহলে পুট করে দেখো পিসি মাইনাস পি এ ওয়ান দ্যাট ইজ আর মাইনাস ভি ডিভাইড বাই আর প্লাস মাইনাস ইউ, ঠিক আছে, ইকুয়াল টু এফ মাইনাস ভি বাই এফ। দেখো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। হেন্স উই অলরেডি নো আর ইকুয়াল টু 2f, তাহলে 2f মাইনাস ভি বাই 2f মাইনাস ইউ ইকুয়াল টু f মাইনাস ভি বাই এফ। কি তাহলে তুমি এখান থেকে সলভ করতে পারো। দেখো অর্থাৎ এই যে ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে তুমি সলভ করে নাও। কি আমি করব না তোমরা নিজেরা বাড়িতে করবে? দেখো তাহলে 2f স্কোয়ার মাইনাস vf will be equal to 2f square minus 2vf minus uf plus uv। দেখো ঠিক আছে, সলভ করে নাও। তাহলে এই যে এটা কেটে যাবে, এগুলোকে রাইট সাইডে নিয়ে চলে এসো। তা তুমি কি পাবে? দেখো তুমি পাবে vf প্লাস uf ইকুয়াল টু uv, অর তুমি এখান থেকে নিশ্চয়ই u ইন্টু ভি ইন্টু এফ দ্বারা ডিভাইড করতে পারো বোথ সাইড। তাহলে আমরা কি পেয়ে যাবো 1 বাই u প্লাস 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই এফ। ঠিক আছে, হ্যাঁ তুমি কনকেভ মিরর অ্যাপ্লাই করে দেখতে পারো, সেম রেজাল্ট পাবে, কোনো প্রবলেম হবে না। এছাড়া আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, আমরা এখান থেকে আরো একটা জিনিস প্রমাণ করতে পারি। দেখো দেখো ফ্রম ইকুয়েশন 1 এক নম্বর ইকুয়েশন থেকে, ফ্রম ইকুয়েশন 1 এক নম্বর ইকুয়েশন থেকে a1 b1 বাই ab ইকুয়াল টু আমরা পেয়েছিলাম r মাইনাস ভি বাই r মাইনাস ইউ। ঠিক আছে, অলসো 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ 2 বাই আর। So we have 1 by u minus 1 by r equal to 1 by r minus 1 by v। Just সাইড চেঞ্জ করে লেখো, hence তো তোমরা দেখাতে পারবে r minus u by u into r equal to v minus r by v into r। ঠিক আছে, therefore r minus v by r minus u equal to v by u হচ্ছে। যদি কোনো সাইন প্রবলেম হয় তাহলে উই হ্যাভ অনলি ম্যাগনিটিউড, কেবলমাত্র মানটা আলোচনা করেছি। তাহলে হেন্স a1 b1 by ab ইকুয়াল টু, তাহলে হেন্স a1 b1 by ab ইকুয়াল টু v by u। ইট ইজ কল্ড এম বা রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, অর্থাৎ যে প্রতিবিম্বটা পেলে সেটা বস্তুর চেয়ে কত গুণ
এটাকে আমরা বলি রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। মানে এটাও একটা ইকুয়েশন হিসাবে ব্যবহার হতে পারে। দেখো এবারে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা পরের ভিডিওতে এই কার্ভড মিররের বেশ কিছু অ্যাপ্লিকেশন তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।